এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সমমনাদের আসন ছাড়বে বিএনপি। আরো জানিয়ে দিব নববর্ষ উদযাপন নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে যা বললেন মামুনুল হক। আরো থাকছে ডিসেম্বরে নির্বাচন নিয়ে যা বললেন বিএনপির সিনিয়র নেতা পারভেজ মল্লিক। এরপরেই জানিয়ে দিব সীমান্তে গুলি করে ও পিটিয়ে 2 বাংলাদেশিকে হত্যার অভিযোগ বিএসএফ এর বিরুদ্ধে। আরো থাকছে বিএনপির 2 পক্ষের সংঘর্ষ, 5 জনকে কুপিয়ে জখম। এবং সর্বশেষ জানিয়ে দিব কাফনের কাপড় পরে হলেও মেলা করব বলছে গয়েশ্বর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সমমনাদের আসন ছাড়বে বিএনপি, 80 থেকে 100টিতে ছাড় দেওয়ার ভাবনা, সম্ভাব্য তালিকা করছে তারেক রহমান। ভবিষ্যতে জোটবদ্ধ জাতীয় সংসদ নির্বাচন করবে না বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, তবে সমমনা রাজনৈতিক দলগুলোকে আসন ছাড় দেবে। কমপক্ষে 80 থেকে 100টি আসন ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা চলছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে যারা জাতীয় নির্বাচনে আসন ছাড়ার সহযোগিতা চাইবে তাদেরই এই ছাড় দেওয়া হবে। এর মধ্যে তরুণ ছাত্র নেতাদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বিএনপির সঙ্গে কৌশলগত ঐক্য করতে চাইলে তাদেরও এই আসন ছাড় দেবে বিএনপি। এ নিয়ে দলের সর্বোচ্চ পর্যায়ে কাজ শুরু হয়েছে। সারা দেশে জাতীয় সংসদের 300 আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো এসব তথ্য নিশ্চিত করেছে। জানা যায় বিলুপ্ত 20 দলীয় জোটের বেশিরভাগ শরিক দল তথা আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিরোধী যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা করে সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিএনপি। নির্বাচনী আসন বন্টন নিয়েও আলোচনা চলছে। এর মধ্যে গণতন্ত্র মঞ্চ, এলডিপি, 12 দলীয় জোট, সমমনা জোট, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, নাগরিক ঐক্য, বিজেপি, গণ অধিকার পরিষদ, গণফোরাম, গণসংহতি আন্দোলন, বিভিন্ন ইসলামী বামপন্থী দল সহ সর্বস্তরের দলের নেতাদের সঙ্গে বিএনপির আলোচনা চলছে। বিএনপি চাই সব দলের অংশগ্রহণের ভিত্তিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচিত হয়ে আসুক। নির্বাচনের পর আন্দোলনে অংশ নেওয়া সব দলের প্রতিনিধিদের নিয়ে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে একটি সরকার গঠন করে সবাই মিলে রাষ্ট্র মেরামতের মাধ্যমে একটি সুন্দর সমৃদ্ধি বাংলাদেশ গড়ে তোলাই দলটির অভীষ্ট লক্ষ্য। এ লক্ষ্য সামনে রেখেই গত 2 বছর আগে সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা করে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। নববর্ষ উদযাপন নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে যা বললেন মামুনুল হক। বাংলার নববর্ষ উদযাপন নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, জনগণের করের টাকা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় মূল্যবোধ ধ্বংসের কাজে ব্যবহার করবেন না। তিনি বলেন, প্রচলিত বাংলা নববর্ষ একটি সাংস্কৃতিক উৎসব যার উৎপত্তি মূলত হিন্দু ধর্মীয় ও বৈষ্ণব ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। নববর্ষের প্রচলিত আনুষ্ঠানিকতা যেমন পান্তা ইলিশ ভোজন, মঙ্গল শোভাযাত্রা এবং বিভিন্ন লোকজ সংস্কৃতির অনুসরণ ইসলামী আকিদা ও আদর্শের সঙ্গে সামঞ্জস্য নয়। শনিবার রাজধানীর পল্টনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে সভাপতির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন। তিনি আরো বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা মুসলমানদেরকে তাদের প্রতিটি কাজে শরিয়াতের সীমারেখা মেনে চলতে নির্দেশ দেয়। মহান আল্লাহ বলেন, যে কেউ আল্লাহর নির্ধারিত সীমারেখা লঙ্ঘন করে সে নিশ্চয়ই নিজের ওপর জুলুম করে। ডিসেম্বরে নির্বাচন নিয়ে যা বললেন বিএনপির সিনিয়র নেতা পারভেজ মল্লিক। কখন গণতান্ত্রিক পরিবেশে একটি সুষ্ঠু ও স্বাভাবিক নির্বাচন অনুষ্ঠিত হবে, দেশের গণতন্ত্র মনা মানুষ সেদিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের 2 বারের সভাপতি ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। পারভেজ মল্লিক বলেন, গত বছরের 5 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, বাংলাদেশ ও সারা বিশ্বে যারা স্বাধীনতাকামী মানুষ আছে তাদের কাছে নতুন একটি উদ্দীপনা তৈরি হয়েছে। তারই ধারাবাহিকতায় এই দেশের গণতন্ত্র মনা মানুষ তাকিয়ে আছে কখন একটি সুষ্ঠু ও স্বাভাবিক নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক পরিবেশে সেটি প্রতিফলিত হবে। তিনি বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে তখন থেকে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে ডক্টর ইউনূস সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তারই ধারাবাহিকতায় বিএনপি সহ স্বাধীনতাকামী ও গণতন্ত্রকামী সব শক্তি এই সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাচ্ছে। নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে মল্লিক বলেন, আমরা বিএনপি, আমাদের সিনিয়র নেতারা এবং নীতি নির্ধারণী যে ফোরাম আছে সবাই মিলে আমরা বিশ্বাস করি যে ডক্টর ইউনূস আগামী ডিসেম্বরের মধ্যে যে নির্বাচন ঘোষণা দিয়েছেন সেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তিনি বলেন, আপনারা জানেন বিএনপি সব সময় গণতান্ত্রিক বিশ্বাস করে।
বিএনপির যে নেতাকর্মী সারা দেশে সাংগঠনিক ও সুদক্ষভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফরম স্থায়ী কমিটি সহ সবাই মিলে আগামী নির্বাচনে কারা কোন আসনে নির্বাচন করছেন, কারা কোন আসনে কাজ করছেন সব খোঁজখবর নেওয়া হচ্ছে। আমাদের যারা নির্বাচন করতে চান তারা সক্রিয়ভাবে কাজ করছেন। যোগ্য নেতা নির্বাচনের বিষয়ে পারভেজ মল্লিক বলেন, সরকার যখন নির্বাচনের ঘোষণা দেবে তখন দল স্থায়ী নেতা কর্মীদের সঙ্গে যারা কাজ করছেন তাদের মধ্যে যোগ্যদের সিলেক্ট করবে এবং তারাই নির্বাচন করবেন বলে আমরা আশা রাখছি। একই আসনে আমাদের যোগ্য অনেক প্রার্থী আছে। সীমান্তে গুলি করে ও পিটিয়ে 2 বাংলাদেশিকে হত্যার অভিযোগ বিএসএফ এর বিরুদ্ধে। সুনামগঞ্জের দেওরাবাজার এবং ঝিনাইদহের মহেশপুর সীমান্তে 2 বাংলাদেশির মৃত্যু হয়েছে। দেওরাবাজারে কৃষককে গুলি করে খাসিয়ারা এবং মহেশপুরের যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএসএফ এর বিরুদ্ধে। স্থানীয় সূত্রে উভয় ঘটনা নিশ্চিত করেছে। দেওরাবাজার সীমান্তে নিহতের নাম কুটি মিয়া। শনিবার রাতে বাগানবাড়ি রিঙ্কু সীমান্ত হাট দিয়ে নিহতের লাশ হস্তান্তর করার কথা। বিষয়টি নিশ্চিত করেছেন দেওরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম। কিভাবে মৃত্যু হয়েছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি এখনো জানা যায়নি, লাশ হস্তান্তরের পর বলতে পারবো। জানা যায় বৃহস্পতিবার দুপুরে দেওরাবাজারের পেকপাড়া এবং ভারতের মোকামছড়া দিয়ে 7 বাংলাদেশি ভারতে যান। তারা সীমান্ত থেকে আনুমানিক 7 কিলোমিটার ভারতের অভ্যন্তরে নথরায়ের সুপারি বাগানে যান। সেখানে ভারতীয় খাসিয়ারদের সঙ্গে কলহে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে খাসিয়ারা ধাওয়া দিলে কুটি মিয়া ছাড়া বাকি 6 জন ফেরত আসেন। তারা আত্মগোপনে রয়েছেন। সুনামগঞ্জ 28 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকরিয়া কাদির বলেন, ভারত বাংলাদেশ সীমান্তে এ ঘটনা ঘটেনি, ভারতের ভেতরে 7 কিলোমিটার দূরে ঘটেছে। সেখানকার পুলিশ বিষয়টি দেখভাল করছে। বাংলাদেশ পুলিশকেও তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছে নিহতের লাশ শিলং হাসপাতালে আছে। কুটি মিয়ার স্ত্রী রত্না বেগম জানান, তার স্বামী বৃহস্পতিবার সকালে ঘাস কাটতে বাড়ি থেকে বের হন। এখন শুনতে পাচ্ছেন খাসিয়ারা গুলি করে হত্যা করেছে। স্বামীর লাশ ফেরত চান তিনি। এদিকে মহেশপুর সীমান্তে ইসামতি নদীর ভারতীয় অংশ বাংলাদেশি যুবকের মৃতদেহ পাওয়া গেছে। জায়গাটি পশ্চিমবঙ্গের নাদিয়ার দানতলা থানার হাবাসপুর গ্রামে। তাকে বিএসএফ সদস্যরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছে পরিবার। বিকেলে মৃতদেহ ভেসে উঠলেও শুক্রবার রাত 9টা 50 সেটি উদ্ধার করে বিএসএফ নিয়ে যায়। বিএনপির 2 পক্ষের সংঘর্ষ, 5 জনকে কুপিয়ে জখম। ময়মনসিংহের গফরগাঁয়ে বিএনপির স্থানীয় 2 পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ সময় 5 জনকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। এ ঘটনায় 2 পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার রাত 10টার দিকে পাগলা থানা এলাকার কান্দিপাড়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পাগলা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু জানান, বিএনপি থেকে বহিষ্কৃত কবিরের নেতৃত্বে একটি চক্র এলাকায় চাঁদাবাজি, দখলবাজি সহ সন্ত্রাসী করে আসছিল। স্থানীয় বিএনপি নেতা আসাদুজ্জামান সুজন তাদের এসব কাজে বাধা দেওয়ায় এই হামলা চালানো হয়। অবিলম্বে এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি করছি। পাগলা থানা ওসি ফেরদৌস আলম জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। কাফনের কাপড় পরে হলেও মেলা করব বলছে গয়েশ্বর। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামে বৈশাখী মেলা আয়োজনকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছিল উত্তেজনা ও প্রশাসনিক টানাপোড়েন। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কাফনের কাপড় পরার প্রয়োজন হলেও এই মাঠে বৈশাখী মেলা অনুষ্ঠিত হবেই। যুগের পর যুগ ধরে এখানে মেলা হচ্ছে, কেউ তা বন্ধ করতে পারবে না। শনিবার দুপুরে মাঠ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, বিগত সরকারের আমলে এই মাঠে মেলার আয়োজন করা যায়নি। ফ্যাসিস্ট সরকারের শাসন আমলে আমাদের এই মাঠে বৈশাখী আনন্দ পালন বন্ধ ছিল। এখন খুনি হাসিনা নেই, আমরা মুক্ত। এ মাঠ আনন্দ হবে, মেলা হবে। গয়েশ্বর চন্দ্র রায় আরো বলেন, 1842 সাল থেকে মাঠটি বিটি মাঠ নামে পরিচিত, কিন্তু পরবর্তী সরকারের সময় সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হামিদ বিপু ক্ষমতার অপব্যবহার করে মাঠটির নাম পরিবর্তন করে তার পিতার নামে রাখেন। বর্তমানে এটি ক্রীড়া উন্নয়ন বোর্ডের অধীনে চলে গেছে, যা আমাকে হতাশ করছে। তবে মাঠটি বর্তমানে একটি খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে। কর্পোরেট ঢাকা লিগ টুর্নামেন্ট চলমান রয়েছে এবং 14 এপ্রিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি ম্যাচও এই মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।